আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো তাদের তাদের একটু বলি যে ভাই সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু তুমি ক্লিয়ারলি চেক করো। তারপর আমরা ক্লাসটা শুরু করি। সবকিছু দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু একটু জানাও। আমাদের দেন তারপর আমরা শুরু করতেছি। এখানে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মেইনলি এটা মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস। মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস। এখানে ভাইয়া বেশ কয়েকটা আগে কথা বলি যে মেডিকেল সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী কারা আছো এখানে। সামনে কৃষি মানে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা তো হয়ে গেছে। এখন সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা যারা দিবা না তারাই মেডিকেল সেকেন্ড টাইমার। সো তুমি যদি মেডিকেল সেকেন্ড টাইমের প্রিপারেশন খুব ভালো মতো নিতে চাও, সো ফর দ্যাট সো তার জন্য তোমার ভাইয়া এটা চিন্তা করা যাবে না যে আমি পরীক্ষার 2 মাস আগে বা 3 মাস আগে আবার পড়বো। দেখো, পরীক্ষা 2 মাস আগে বা 3 মাস আগে যদি তুমি পড়তে যাও তাহলে একটা ভেজাল আছে এখানে। ভেজালটা হচ্ছে তোমার মানুষের একটা পড়াশোনার আহ, যে অভ্যাস, এই অভ্যাস টার্মটার সাথে আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো, মানুষের পড়াশোনার অভ্যাস লাগবে। এই অভ্যাস যদি আমার না থাকে পড়ার, তাহলে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন যখন দেই, মানে আমি যদি এক এক সপ্তাহ না পড়ি, তার পরবর্তী মানে তারপরের দিন বা ওই 8তম দিনে যায় আমার পড়তে কষ্ট হবে। কিন্তু আমি যদি আজকে পড়ি, কালকে পড়ি, পরশু পড়তে আমার কষ্ট হবে না। আমার কথা হয়তো বা বুঝতে পারছো এখানে। তোমার আজকে থেকে 7 মাস থাকুক টাইম নাকি 6 মাস থাকুক, এটা কথা না। কথাটা হচ্ছে তোমার জন্য পড়াশোনার অভ্যাসটা থাকে। ওই পড়াশোনার অভ্যাসের জন্য মেডিকেল সেকেন্ড টাইমের প্রিপারেশন তুমি যদি দাও তাহলে তুমি এখন থেকেই পড়ো, আর তুমি যদি না দাও তোমার পড়ার দরকার নাই। সিম্পল কথা। আমরা আজকের ক্লাসে চলে যাই এবং আজকের টপিকে চলে যাই। মেডিকেল ফার্স্ট টাইমার যারা আছো এইচএসসি 25 ব্যাচে তারাও ভিডিওটা দেখতে পারো, কিন্তু এটা বলতে পারবা না যে ভাইয়া আপনি এত দ্রুত কেন পড়াচ্ছেন বা এত দ্রুত কেন বলতেছেন। আমি এটাই ধরে নিচ্ছি তুমি অর্গানিক কেমিস্ট্রির মোটামুটি বেসিক জিনিসগুলো জানো, আমি ওই জিনিসগুলোই পড়াবো যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। অযথা আলতু ফালতু কথা বলে আমার লাভ নেই। আলতু ফালতু উপরে নিচে কথাবার্তা বলে আমি কোনো একাডেমিকের ক্লাস নিচ্ছি না এখানে ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। তোমাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে আমাদের কোশ্চেন করতে পারো এখানে। অনেকে লাইভে জয়েন করতেছো, কোনো সমস্যা নেই। আমরা দেখি প্রথমে ভাইয়া এই এই টপিকটা দেখো, আমি কিছু এমসিকিউ জিজ্ঞেস করবো, এমসিকিউ গুলো যেন পারো। দেখো তো, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মধ্যে মানে ইথেনের মধ্যে আমাদের কার্বন কার্বন মধ্যবর্তী দূরত্ব কত, কার্বন হাইড্রোজেন দূরত্ব কত, এগুলো একটু শিখতে হবে। তাহলে ইথেনের ক্ষেত্রে, ইথিনের ক্ষেত্রে, ইথাইনের ক্ষেত্রে কার্বন কার্বন মধ্যবর্তী দূরত্বটা কত, এটা আগে আমাদের হাই ইল্ড কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটা পরীক্ষা আসে। সো ফর দ্যাট রিজন আমাদের একটা টেকনিক মাথায় রাখতে হবে যে কার্বন কার্বন, দেখো তো, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এখানে লাস্টে 54, এই যে দেখো 54, আর এখানে লাস্টে 34, এখানে লাস্টে 20। তুমি যদি ভাই এভাবে মনে রাখো 54, 34, 20, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড হইলো না? তারপরে তুমি 0.1 লাগাই দিলা, ন্যানোমিটার লাগাই দিলা, সমস্যা নেই। এভাবে একটু মুখস্থ করলেই তো হয় 54, 34, 20। তারপরে দিকে টপিকে তুমি যদি কার্বন হাইড্রোজেনে আসো তখন মনে রাখবা 10, 9, 6। আর আমরা সবাই জানি কার্বন কার্বন মধ্যবর্তী মানে যদি বন্ডের পরিমাণ বেড়ে যায় তাহলে মধ্যবর্তী দূরত্বটাও কমে আসে। মধ্যবর্তী দূরত্ব কমে আসে কার্বন আর কার্বনের মধ্যবর্তী। বাট এখানে একটা আরেকটা ভেজাল আছে। কেমিস্ট্রি মানে ভেজাল, আর ভেজাল থাকবে স্বাভাবিক। সো ভেজাল ওয়ার্ডের জন্য আমরা একটা ফোকাস করব যেখানে, যে এই ভেজাল দূর করার জন্য আমাদের বেনজিনের ক্ষেত্রে কার্বন কার্বন দূরত্বটা কত হয় বেনজিনে। কারণ বেনজিনে তো একান্তর দ্বিবন্ধন। একান্তর দ্বিবন্ধন যদি থাকে ভাইয়া তাহলে তো একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড ওরকম ফরম্যাট চলে আসে। যার কারণে এখানে একটু এক্সেপশন হবে। এটা একটু তোমার মুখস্থ করতে হবে কারণ এটা পরীক্ষা আসে 0.139 এত ন্যানোমিটার। তাহলে কার্বন কার্বন মধ্যবর্তী দূরত্ব কত এটা আমরা পড়ে ফেলাম এই সব থেকে, এবং তার পরবর্তীতে পার্টে মনে রাখো যে ইথেনের ক্ষেত্রে সংকরায়ন sp3, আমরা সবাই এটা কিন্তু জানি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে মানে ইথেন, ইথিনের ক্ষেত্রে sp2, ইথাইনের ক্ষেত্রে sp সংকরায়ন। এই তিনটি টপিক আমরা সবাই ভালো মতো জানি। সো ফ্রম দ্যাট পয়েন্ট এখানে ইথিনে sp2 এবং এখানে sp, কথা এটা না, কথা হচ্ছে এই sp3 সংকরায়নের মধ্যে s এর বৈশিষ্ট্য 25%, এটা কিভাবে হইলো? পি এর বৈশিষ্ট্য বাকি 100 - 25% মানে 75%, কিভাবে হলো তোমরা আশা করি এটাও জানো। তারপরেও না জানলে আমি একটু দেখাই দিই। দেখো, যদি তুমি এসপি, আগে তো তোমার এটা মাথায় রাখতে হবে যে কার্বন মানে ইথিনের ক্ষেত্রে মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এখানে আমাদের sp3 সংকরায়ন হয়। তাহলে sp3 সংকরায়নের মধ্যে অরবিটাল কয়টা আছে এখানে? টোটাল অরবিটালের সংখ্যা, নাম্বার অফ অরবিটাল বা সংকরিত অরবিটাল,
সংকরিত অরবিটালের পরিমাণ হচ্ছে এখানে 4টা, একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল। সংকরিত অরবিটাল 4টার মধ্যে তোমার এস অরবিটাল কয়টা আছে? এখানে এস অরবিটাল আছে একটা। তার মানে এখানে আলটিমেটলি আমি এটা লিখতে পারি না যে 4টা সংকরিত অরবিটালের মধ্যে একটা আছে এস অরবিটাল, তাহলে এস এর বৈশিষ্ট্য 4/1 এটা বলা যায়। 4/1 কত পার্সেন্ট হয়? সিম্পল কথা, 25% হয়। 4/1 কিভাবে? 1/4 ইন্টু 100%, তাহলে এটা 25%। তাহলে এইভাবে তুমি কিন্তু সবগুলোই বের করতে পারো যে কোনটা কত পার্সেন্ট। আমরা বের করব টোটাল অরবিটাল কয়টা আছে, এরপরে বের করব ওই অরবিটালে এস কয়টা আছে, তারপরে বের করবো এস কত পার্সেন্ট আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন তুমি যদি sp2 সংকরায়নের মধ্যে আসো ভাইয়া, যেমন ইথিনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল ডাবল বন্ডের ক্ষেত্রে sp2 সংকরায়ন হয়, এবং sp2 সংকরায়নের মধ্যে আমাদের এস এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট থাকে, তুমি কিভাবে বের করবে এস এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট? এস এর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো টোটাল অরবিটাল 3টা, এস থাকে একটা, তাহলে 3/1 মানে 3/1 থাকবে। টোটাল 100%-এর মধ্যে তার 1/3 থাকবে। 100%-এর 1/3 অবশ্যই 33%। দেখো তোমার বইতে 33%-এ দেওয়া। সো এভাবে একটু মাথায় রেখে, একটু টেকনিক্যালি মাথায় রাখলে তোমার একটু বেটার হবে। এস এর বৈশিষ্ট্য 33%, এখানে এস এর বৈশিষ্ট্য 50%, কারণ এখানে একটা এস একটা পি, একটা আর একটা থাকে, তাহলে 50 আর 50 থাকে। সো ফ্রম দ্যাট পয়েন্ট এখানে আমাদের এস এর বৈশিষ্ট্য 50% হবে। আশা করি এই কয়টা পার্ট পাবা, এবং যোগের বন্ধন এগুলো সংকরণের পার্টের মধ্যে আমরা পড়বো। এখন চলো সরাসরি মেইন পড়াতে চলে যাই। আসলে অর্গানিক কেমিস্ট্রি এত ভাস্ট একটা টপিক যে এখানে আমাদের মেইন পড়া বলতে কিছু নাই, সবকিছুই মেইন পড়া, কোনো কিছুই মানে ছোটখাটো পড়া বলতে কিছু নাই। দেখো তারপরে আসো হোমোলোগাস কম্পাউন্ড বা সমগোত্রীয় শ্রেণী। এখান থেকে তোমার শুধুমাত্র পড়তে হবে হোমোলোগাস কম্পাউন্ড বা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এই মিথিলিন মূলক এই ওয়ার্ডটুকু শুধু তুমি দাগায় রাখবা। তোমার বইতে আমি জানি উপরে নিচে সবকিছুই দাগানো, যত ফার্স্ট টাইমার পাবো সবার বইতে দেখবো যে এই পেজের মধ্যে সব দাগানো, ওই পরের পেজে সব দাগানো। তুমি সব কেন দাগাইতে যাবা? তোমার কি পরীক্ষায় সব কি দাগানো লাইন তুমি পরীক্ষার আগে রিডিং দিতে পারবা? তুমি বইটা এমন ভাবেই দাগাবা যেন তোমার পরীক্ষার আগে তুমি পড়তে সুবিধা হয়। অযথা আমি এগুলো উপরে নিচে কথাবার্তা দাগাবো না। এইটা জিনিসটা আমার যেটা পরীক্ষা আসবে অতটুকু আমি দাগা রাখলাম, মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এখন এই বিষয়টা কি, জিনিসটা কি, আমি একটু তোমাকে বুঝিয়ে বলি। সাপোজ আমি একটা অ্যালকোহলের সংকেত দিব, CH3OH, মিথানল, তারপর হচ্ছে ইথানল, CH3CH2OH। মিথানল আর ইথানল এই দুইটার মধ্যে দুইটাই একটা সেম জাতীয় জিনিস। সেম জাতীয় জিনিসকে আমরা বলবো সমগোত্রীয়। সমগোত্রীয় সেম জাতীয় জিনিসকে। এখন এই সমগোত্রীয় জিনিসের মধ্যে কি পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে প্রথমটার সাথে সেকেন্ডটার জাস্ট এই CH2 এক্সট্রা লাগাই দিছি। আবার এটার সাথে যে প্রোপানল, CH3 CH2 CH2OH, এই ইথানল থেকে প্রোপানলের মধ্যেও একটা পার্থক্য আছে, একটা CH2 মূলকের পার্থক্য। এই CH2 মূলক যেটা, CH2 মূলক, এটাকে আমরা বলবো মিথিলিন মূলক। এই মিথিলিন মূলকই জাস্ট আমরা অ্যাড করে দিছি। তোমার বিউটানল পেন্টানল যেটা আঁকো না কেন সবগুলাতে CH2 মূলকটা একটা একটা করে অ্যাড হইতে থাকে, যার কারণে এটাই বলা হয় সমগোত্রীয় শ্রেণীতে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তুমি আশা করি এই সমগোত্রীয় শ্রেণী থেকে এই প্রশ্নটা পারবা। আশা করা যায় যে এখানে কোনো সমস্যা নাই, এতটুকু সবার ক্লিয়ার। তারপরে দিকে আসো। তারপরে দিকে ভাইয়া একটা সমগোত্রীয় শ্রেণীতে নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। অবশ্যই নির্দিষ্ট একটা কার্যকরী মূলক থাকবে একটা সমগোত্রীয় শ্রেণীতে। যেমন আমরা যদি অ্যালকোহল শ্রেণী লিখে দিলে ROH অ্যালকোহল শ্রেণী, তা আমরা যদি অ্যালডিহাইড কিটোন শ্রেণী লিখে দিলে RCOR কিটোন শ্রেণী। এখানে দেখো একটা এক একটার সমগোত্রীয় শ্রেণীর মধ্যে, মানে এটা একটা সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে যাবে, ওইটা একটা সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে যাবে। সো এক একটা পার্টিকুলার সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আলাদা আলাদা কার্যকরী মূলক থাকবে। এতটুকু আমরা পারবো, এখান থেকে আর কোনো কথাবার্তা নাই। আর এই জিনিসটা তোমার পড়ার কোনো প্রয়োজন নাই। সামনের দিকে আসো। সামনের দিকে এখানেও অনেকগুলো কথা আছে তোমার বইতে দাগানো আছে আমি জানি, কিন্তু এগুলো তোমার পড়ার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আমরা ক্লাসগুলো করতে থাকো, দেখতে তুমি নিজেই বুঝতে পারবা কেন প্রয়োজন নাই, আস্তে আস্তে বলবোই। আচ্ছা আচ্ছা, এখন তুমি এই ছবিটা দিকে আসো। এই ছবি বলতে তোমার এই বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের পার্টে আসো। এই কার্যকরী পার্টের মধ্যে তুমি আবার বলো তো ভাইয়া, যে এখানে তুমি যদি টোটালটা উপরে হেডিং দিয়ে লেখো যে এটা 100% ইম্পর্টেন্ট, উপরে সবকিছু উপরে, মানে এই উপরে যদি এটা লিখে ফেলো 100% ইম্পর্টেন্ট, তার মানে কি দাঁড়ায়? যে টোটাল বইয়ের পুরো পেজটাই 100% ইম্পর্টেন্ট। এটা দাঁড়ায় না? টোটাল বইয়ের পুরো পেজটা 100% ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে তুমি কি টোটাল পেজটা পড়বা? তোমার এই অর্গানিক কেমিস্ট্রি তোমার পরীক্ষার আগের রাতে তোমার অর্গানিক কেমিস্ট্রি রিভিশন দিতে হবে একদিনের মধ্যে, অথবা
একদিনের মধ্যে তো তোমার পুরো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে রিভিশন দিতে হবে। তোমার অর্গানিক কেমিস্ট্রি রিভিশন দেওয়ার জন্য 2 ঘন্টা টাইম রাখতে হবে। 2 ঘন্টা টাইমের মধ্যে আমি পুরো পেজ কেমনে পড়বো ভাই? এটা পুরো পেজ 100% ইম্পর্টেন্ট না। এখানে দেখো তুমি কেন ইম্পর্টেন্ট না, তুমি কি অ্যালকোহলের সংকেত জানো না? তুমি কি আগে থেকে জানো না অ্যালকোহলের সংকেত কি? তাহলে কি এটা কেন দাগাবা? তারপরে দেখো তোমার এইগুলো কেন দাগানো দরকার? এগুলো কি তোমার মেডিকেল আসবে? এই ছবি টবি এটা লাগবে না। দেখো আমি তোমার কি বলতেছি, তুমি হয়তোবা তুমি অ্যামিনি সংকেত জানো না, এই অ্যামিনি সংকেতটা তুমি মাথায় রাখলা আর NH2 শেষ। এখান থেকে তোমার এটাও মাথায় রাখার দরকার নাই। এলডিহাইডের সঙ্গে তুমি এমনিই জানো, তাহলে এগুলা দরকার নেই। আমি শুধুমাত্র এই যে দেখো এই পার্টটা আমার ইম্পর্টেন্ট, এই পার্টটা ইম্পর্টেন্ট। ওকে, বাম পাশের এই পার্টটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে কিটোনের সংজ্ঞাটা আমাদের ইম্পর্টেন্ট, RCOR কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, এস্টার RCOR এবং অ্যামাইড RCONH2 এবং নাইট্রাইল RCN। এবং এখানে আরো কয়েকটা মনে রাখতে হবে, আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড। আইসোনাইট্রাইলের সংখ্যাটা হচ্ছে RN⋯C। ওকে, এতটুকু একটু মাথায় রাখবো। এবং আরো বেশ কয়েকটা একটু টপিক মনে রাখবো এখান থেকে। বেশ কয়েকটা টপিকের মধ্যে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালকোহলের সংকেত RCOH, এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত। বা এখান থেকে এভাবে মাথায় রাখতে হলো যে CH3OH। ওকে, এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত। তারপরে তুমি যদি ইথারের সংকেত লেখো তাহলে হবে CH3O। তারপরে হবে আবার এই H এর বদলে আসবে একটা R গ্রুপ, এটা হচ্ছে অ্যালকোহল আর ইথারের হিসাব। তারপরে যদি তুমি আসো অ্যালডিহাইড আর কিটোনের হিসাবে, তখন তুমি লিখতে হবে যে CH3 বা এটার বদলে আরও লেখা যায়। আচ্ছা, আর কি? এখানে আর হচ্ছে আমাদের CH3 অথবা C2H5 অথবা CnH2n+1। ওকে, এটা হচ্ছে আর গ্রুপ। এখন কথা এটা না, কথা হচ্ছে অ্যালডিহাইড কিভাবে লিখবো আমরা? CH3 CHO, এই CHO পার্টকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, CH3 C⋯OH। তাই না? কোনো সমস্যা আছে? ভেজাল আছে? ভেজাল নাই। এটা কেন লিখলাম? কারণ ভাই এটা বোঝানোর জন্য যে অ্যালডিহাইড গ্রুপের মধ্যে আমাদের ডাবল বন্ড আছে, আর যেখানে ডাবল বন্ড থাকবে সেটা আমাদের মেটা নির্দেশকে চলে যাবে। এই মেটা নির্দেশক অর্থপ্যারা নির্দেশক সেটা সামনের দিকে আবার আসতেছি। এই স্ট্রাকচারটা আমাদের শিখে ইম্পর্টেন্ট, কারণ এটা যে মেটা নির্দেশক তুমি বুঝবা কেমনে? কারণ এখানে ডাবল বন্ড আছে। অথবা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, একটা নিষ্ক্রিয়কারী মূলক হওয়ার জন্য এটার মধ্যে ডাবল বন্ড থাকা অত্যাবশ্যক। পরের কথা আসি, এইটা ডাবল বন্ড এইভাবে আমরা শিখলাম। আরেকটা দেখো CH3 C⋯O, এইচ এর বদলে আমি যদি এখন এখানে একটা এই যে মিথাইল আর গ্রুপ লাগাই দিই, তাহলে কি হবে? এখানে এই এইচ এর বদলে আমি যদি এইচ এর বদলে এখানে আর গ্রুপ লাগাই দিয়েছি, এখানে অ্যালকোহলের বদলে হয়ে গেছে ইথার। আর এইখানে এইচ এর এটা ছিল অ্যালডিহাইড, এবং ভাইয়া এটা আমি এইচ এর বদলে জাস্ট আর লাগাই দিছি, তাহলে এটা হয়ে যাবে কিটোন। সেম জিনিসই, জাস্ট হাইড্রোজেনের বদলে আর লাগাই দিছি। তাহলে এই বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার আশা করি। এতটুকু এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে তাহলে তুমি একটা জিনিস খেয়াল করতে পারবা যে অ্যালডিহাইড এবং কিটোন পরস্পরের ভাই ভাই, জাস্ট আর আর গ্রুপ লাগাই দিছি হাইড্রোজেনের বদলে। এখানে হাইড্রোজেনের বদলে আর লাগাই দিছি, অ্যালকোহলের জায়গায় ইথার হয়ে গেছে। পরস্পরের ভাই ভাই, এই যে ভাই ভাই শ্রেণীটা, এটাকে বলা হয় কার্যকরীমূলক সমানতা। তোমার এটা পরীক্ষায় বারবার আসবে, কার্যকরীমূলক সমানতার উদাহরণ দাও। অ্যালকোহল ইথার অ্যালডিহাইড কিটোন কার্যকরীমূলক সমানতা। আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো। তারপরে দিকে আসি, অ্যাসিড কিভাবে লিখবো? RCOOH, এটা হচ্ছে আমাদের অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেতের মধ্যে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসছি না? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা যদি অ্যালকোহল অ্যাড করি, ROH, অ্যালকোহল অ্যাড করি, তাহলে কি হবে? কি এখানে হবে এই হাইড্রোজেনটা, এই পজিশনের হাইড্রোজেনটা এবং এখানে হাইড্রোক্সিল পার্টটা দুইটা মিলে যায় পানি তৈরি করবে, দুইটা মিলে যায় তৈরি করবে পানি। একটু একটু সাবধানে খেয়াল করো, পানি। তারপরে এইখানে RCOO, এখানকার আর দুইটা মিলবে এখন, RCOO এবং আরেকটা আর গ্রুপ মিলবে। এই যে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড সাথে অ্যালকোহল মিক্স করলে তৈরি হয় এস্টার। এটাও একটা বইয়ের এমসিকিউ।
সো এখান থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এস্টার কিভাবে তৈরি হলো। এস্টার তৈরি হলো অ্যালডি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল, এই দুটো যদি আমি মিক্স করে তৈরি হবে এস্টার, এবং এস্টারের সংকেতটা পরীক্ষায় আসে RCOOR। এটা যদি আমরা একটু ব্রেকডাউন করে লিখি, দেখো তো এরকম আসে না? কার্বক্সিলিক অ্যাসিডকে যদি ব্রেকডাউন করি RC, ডাবল বন্ড O, তারপরে OH, ইজেন্ট ইট? এরকম আসে না? ডাবল বন্ড ও, তার মানে এটাও দাঁড়ায় না কার্বক্সিলিক অ্যাসিডে ডাবল বন্ড আছে। আর আমরা সবাই জানি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকলে এটা কি হয়? এটা হয় অর্থ প্যারা নির্দেশক, হয় না মেটা নির্দেশক। মেটা নির্দেশক অথবা বেনজিন বলে নিষ্ক্রিয়কারী মূলক। আর বেনজিন বলে নিষ্ক্রিয়কারী মূলক ওইভাবেই চিনবো যখন আমাদের ডাবল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, ওইটা ভালো কথা, নো প্রবলেম। এখন আমি জাস্ট এখানে RC, ডাবল বন্ড ও আর লাগাই দিলাম, এটা হয়ে গেল এস্টার। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড এবং এইটার মতো দেখতে যারা যারা পাবা তারাই হচ্ছে তোমার মেটা নির্দেশক বা নিষ্ক্রিয়কারীমূলক। শেষ, হিসাব শেষ। তাহলে অ্যামাইডের দিকে আসি, RCONH2, অ্যামাইড। অ্যামাইড গেল, কার্বক্সিলিক, তারপরে এস্টার গেল, আর কার্বক্সিলিক অ্যাসিড গেল। অ্যাসিড ক্লোরাইডে আসি, অ্যাসিড ক্লোরাইডের সংকেত হচ্ছে RCOCl। সো অ্যাসিড ক্লোরাইড, অ্যামাইড, এটা হচ্ছে, হ্যাঁ অ্যাসিড ক্লোরাইড অ্যামাইড, এই টাইপের কথাগুলো আমরা যেন সবাই পারি এবং এগুলা সবাই অর্থপ্যারা মানে মেটা নির্দেশক। এগুলো গেলো আমাদের কার্যকরী মূলকের টপিক থেকে কথাবার্তা। তাহলে আমার এগুলো লাগবে, এগুলো লাগবে না? তুমি তুমি দেখো এখানে লেখা আছে নাইট্রাইল মূলক আর CN। নাইট্রাইলের আরেক নাম হচ্ছে সায়ানাইড মূলক, অ্যামাইড অ্যামাইড মূলক, এস্টার এস্টার মূলক। এগুলা তোমার দেখো, এগুলা বাকি পার্ট, এগুলা তোমার কোনো প্রয়োজনই নেই। অযথা কেন পড়তে যাবো? যতটুকু লাগবে অতটুকু একটু পড়বো। আর অর্গানিক কেমিস্ট্রিতে তুমি একটু ছোটখাটো যতটুকু নোট করা যায়, দেখো আমার নিজের বইতেই কত ছোটখাটো নোট করা আছে। আমি নোট দেখে যদিও পড়াচ্ছি না ওইভাবে, নোট করা যায়, যত ছোটখাটো একটু নোট করা যায় তোমার জন্য বেটার হয়। কারণ কি, তুমি যদি ওই যে কিছুদিন পরে, মানে যদি কিছুক্ষণ পরে আসবে আবার কিছু টপিক আসবে, যেমন কার্বনের সাহিত্য, অ্যালকোহলের অম্লধর্ম, এটা হচ্ছে 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, মানে সক্রিয়তার ক্রমগুলো। তারপর হচ্ছে তোমার ওই যে ক্যানিজের বিক্রিয়া কারা দিবে এবং অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দিবে, এই টাইপের যে কথাবার্তাগুলো আছে না, ওগুলো যদি তুমি নোট করে রাখো তাহলে তোমার পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হবে। কারণ আমাদের মেইন টার্গেট কিন্তু বইয়ের এই লাইনগুলো না, আমাদের মেইন টার্গেট হচ্ছে বইয়ের MCQ গুলা। ওই MCQ গুলা পারার জন্য টপিকগুলো শিখতে হবে। আচ্ছা, আমরা সামনের দিকে অগ্রসর হই। এতটুকু পর্যন্ত তাহলে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছো, আহ দীপালি পল বলছো যে কয়টা ক্লাস শেষ হবে? আহ, আহ, দীপালি পাউল, কয়টা ক্লাস শেষ হবে আমি জানি না। এটা আমাদের আসলে পার্সোনাল ব্যাচে আমাদের অর্গানিক কেমিস্ট্রির ক্লাস চলতেছে। আমি চেষ্টা করতেছি যে যতটুকু, মানে কিছু ক্লাস ফ্রি ক্লাস দেওয়ার জন্য এবং কিছু ক্লাস সবার উদ্দেশ্যে দেওয়ার জন্য, এবং মেডিকেল সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে কিছু ক্লাস দেওয়া এবং কিছু টপিক ভিত্তিকভাবে ক্লাস দেওয়া। টোটালটা ওভারঅল ক্লাস দিতে গেলে আমাদের, মানে যদি তুমি পার্সোনাল ব্যাচের চিন্তা করো, আমাদের পার্সোনাল ব্যাচের টোটাল 7-8টা ক্লাস লাগবে এরকম অর্গানিক কেমিস্ট্রি সবকিছু শেষ করতে। এবং আমি যদি মানে এভাবে বোর্ডেও ক্লাস নেই, আমাদের পার্সোনাল ব্যাচে তো আমি মেইনলি মানে কি বলে পেন টেপে ক্লাস নেই, বাট এখানে বোর্ডে ক্লাস নিতে গেলে এরকমই 7-8টা ক্লাস লাগবে অর্গানিক কেমিস্ট্রি, মানে ভালো মতো শেষ করতে হইলে। তারপর সোলাইমান কুরাইশি বসু, আসসালামু আলাইকুম। বর্দা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, নো প্রবলেম। আমরা সামনের দিকে আসি, সামনের দিকে তাহলে এই টপিকটা আমরা যেন মোটামুটি ভালো মতো পারি। দেন এখানে একটা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, অ্যালকেনের শুধুমাত্র কার্যকরীমূলক নাই, বাকি সবকিছুরই মোটামুটি আছে। যৌগের নামকরণ, নামকরণের মধ্যে আমাদের বেশ, নামকরণের এত কিছু পড়া লাগবে না, আমরা কয়েকটা বিষয় খেয়াল করবো এখান থেকে। নামকরণ 3 ভাবে করা হয়, এই 3টা ভাবে যে করা হয়, এই 3 ভাবে করার নামটা একটু শিখে রাখবো। প্রথমটা হচ্ছে সাধারণ পদ্ধতি বা ট্রাইবাল পদ্ধতি, জাতক বা উদ্ভূত বা ডিরাইভড পদ্ধতি। আর 3 নাম্বারটা হচ্ছে জেনেভা বা IUPAC পদ্ধতি। জেনেভা পদ্ধতি, IUPACর ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই IUPAC অনুসারেই আমাদের বর্তমানে নামকরণ করা হয়। কিন্তু তারপরেও পরীক্ষার হলে একটা প্রশ্ন আসবে, জাতক পদ্ধতি বা উদ্ভূত পদ্ধতির একটা উদাহরণ দাও তুমি। তাহলে জাতক বা উদ্ভূত পদ্ধতির উদাহরণ আমরা কিভাবে পাবো, কিভাবে কই থেকে পাবো?
চলো বইতেই দেখি। আচ্ছা, তার আগে আমরা যে প্রথম যেটা মানে সব থেকে প্রাচীন পদ্ধতি, যেটা প্রথম পদ্ধতি, প্রাচীন পদ্ধতি কয়েকটা উদাহরণ দেখি। এই যেমন এন পেন্টেন, এই এই পুরাটা মানে পেন্টেন মানে তো 5টা কার্বন থাকবে, ভালো কথা। এন পেন্টেন বলতে বোঝায় একটা চেইন আকারে থাকবে। আইসোপেন্টেনের ক্ষেত্রে একটা দেখো মাথার উপরে চলে যাবে। তারপরে দেখো নিওপেন্টেনের ক্ষেত্রে একটা মাথার উপরে চলে যাবে আর একটা নিচে চলে আসবে। মানে কার্বনের ক্ষেত্রে এখানে ডিগ্রির হিসাবগুলো আসবে, আমরা ডিগ্রিতে একটু পরে যাব। এখানে উপরে চলে আসবে আর এটা নিচে চলে আসবে নিওপেন্টেনের ক্ষেত্রে, যদিও এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে না, তারপরে এমনি জাস্ট বলে রাখতেছি। মেইন কথা হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতিতে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে এখানে এই CH3OH এটাকে বলা হয় কার্বিনল। এই কার্বিনল ধরে আমাদের নামকরণ করতে হয়। যেমন এই একটা এমসিকিউ থেকে খেয়াল করো, মিথাইল কার্বিনলের সংকেত কি? তাহলে আমার কার্বিনল CH3OH মিথাইল গ্রুপ যদি লাগাই দেই, মিথাইল কার্বিনল হয়ে গেল। দেখো এখানে দেওয়াই আছে, এখানে এই CH3CH2OH মিথাইল কার্বিনল, একটা মিথাইল গ্রুপ জাস্ট লাগাই দিছি, মিথাইল কার্বিনল। তারপরে দেখো ইথাইল কার্বিনল, একটা যদি ইথাইল গ্রুপ লাগাই দিই কার্বিনলের সাথে, হয়ে গেল ইথাইল কার্বিনল। এতটুকু একটু মাথায় রাখতে হবে। তারপর জেনেভা বা IUPAC পদ্ধতিতে আমাদের সবগুলো পয়েন্ট যে পড়তে হবে নামকরণের এরকম কোনো কথা নাই। বেশ কয়েকটা জিনিস তুমি যদি দেখে রাখতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে। যেমন আমি সব থেকে ইম্পর্টেন্ট কিছু টপিকে টাচ করে যাই, তাহলে তুমি দেখো তোমার কিন্তু আবার এগুলা লাগবে না ভাইয়া, মেডিকেলের জন্য এগুলা লাগবে না, এত হিসাব নিকাশ আমাদের লাগবে না। আমাদের জাস্ট যতটুকু নামকরণ থেকে যা যা আসে এবং বইয়ের এমসিকিউতে যে কয়টা নামকরণ আছে একটু মাথায় রাখবো। যেমন এখান থেকে এখানে তোমার ট্রিপল বন্ড যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে 1 নাম্বার কার্বন শুরু হবে এবং নাম্বারিং করব আমরা। যেখানে আমাদের শিকল আছে ওই শিকলের নামকরণটা করে নিব আগে 3 নাইট্রো বিউট 1 আইন, এরকম। মানে তুমি না অপশন, তোমার তো অপশন দেওয়া থাকবে, অপশন দেখলে তুমি চিনতে পারবে যে এটা নামকরণ এরকম হবে। আরো কিছু ভালো ক্লাসিক্যাল এক্সাম্পলে আসি। আচ্ছা দেখো এই সংখ্যাটা দেখে তো চিনতে পারো কিনা এটার নাম কি? নাম দেওয়া আছে কিন্তু এটা আরো একটা ভালো নাম আছে, দেখো তো কেউ পারো কিনা। এটার নামকরণ কেউ পারবা? এটাকে আরেকটা নাম আছে, নাম হচ্ছে গ্লিসারল। গ্লিসারলের আরেকটা নাম 1 2 3 প্রোপেনট্রাইঅল, গ্লিসারল। আশা করি এগুলা পারবো আমরা। আর এটা 1 2 ইথেনডাইল। আচ্ছা ঠিক আছে, এটা কথা না, কথা হচ্ছে আমরা আরো কিছু বেসিক জিনিসের দিকে খেয়াল করব। যে আচ্ছা, কিটোনকে কিভাবে নামকরণ করা হয়? কিটোনের নামকরণের সময় ওন লাগবে, বিউটানোন। কিটোনের ক্ষেত্রে বিউটানোন কথাটা আসবে। তারপর এখানে একটা অগ্রগণ্যের ছক দেওয়া আছে, এই অগ্রগণ্যের ছকটা আমাদের ইম্পর্টেন্ট। অগ্রগণ্য বলতে বোঝায় কার্যকরী মূলকের অগ্রগণ্যের ক্রম। সাপোজ তোমার একটা যোগের মধ্যে 2টা কার্যকরী মূলক একবারে দেওয়া আছে, তাহলে কোন কার্যকরী মূলক ধরে তুমি সামনে আগাবা, এরকম একটা পয়েন্ট আছে না, যে কার্যকরী মূলক যেখানে থাকে ওইটাকেই তোমার 1 নাম্বার কার্বন ধরে নিতে হয়। সো তুমি ওই কোন কার্যকরী মূলককে আগে ধরবা ওইটার অগ্রগণ্য একটা দেওয়া। এখানে সবার প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে সবার উপরে, এটা একটু মাথায় রাখবো। তারপরে মাথায় রাখবো অ্যালডিহাইড, তারপরে মাথায় রাখবো অ্যালকোহল, তারপরে কিটোন কোথায়? কিটোন মাঝে, মাঝে কিটোন, তারপরে অ্যামিন, তারপরে 2 3 1। 2 3 1 বলতে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, 2 3 1। এটার একটা ট্রিক্সও আছে, ওই ট্রিক্স দিয়ে পুরাটা মনে রাখা যায়, বাট আমি ট্রিক্সের কথা বলতে চাচ্ছি না, দরকার নাই আপাতত। আপাতত দরকার নেই, আমরা এইভাবে মনে রাখি কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। দেখো কিভাবে মনে রাখা যায়, কিভাবে মনে রাখা যায় আমরা অর্গানিক কেমিস্ট্রি মানে এভাবে মনে রাখো যে এই অর্গানিক কেমিস্ট্রি আমরা পড়ি কিভাবে, নর্মালি অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এভাবে পড়ি না। সো ওই অ্যালকেন অ্যালকিন অ্যালকেন গুলো নিচে থাকে। তো তারপরে দেখো কিভাবে সিঙ্গেল বন্ড গুলো নিচে থাকে, যেমন NH2, এখানে সিঙ্গেল বন্ড NH2 কিন্তু এটা অর্থপ্যারা নির্দেশক, বেঞ্জিন বলে সক্রিয়কারী। তারপরে আমরা পড়ি, শুরু করি অ্যালকোহল দিয়ে, তারপরে উপরের দিকে যাই কিটোন অ্যালডিহাইড, তারপরে ওইদিকে যাই, তারপরে সবার শেষে যায় কার্বক্সিলিক অ্যাসিড পড়ি। দেখো তোমার বইতে ওরিয়েন্টেশনটা এইভাবেই দেওয়া। তাহলে যেটা সবার উপরের দিকে মানে সবার শেষের দিকে বইয়ের, ওইটাই আমাদের সবার অগ্রগণ্যের দিকে আসবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে যদি একটু মনে রাখো তাহলে তুমি পরীক্ষার হলে এলিমিনেশন করে করে অ্যান্সার করতে পারবা। তারপরে টপিকে আসি, এলিমিনেশন করে অ্যান্সার করতে পারবে। তাহলে একটা এক্সাম্পল দেন ভাইয়া। এক্সাম্পলের মধ্যে এখানে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আছে, যেমন তোমার এটা দিকে খেয়াল করুন। এখানে 4 নাম্বার কার্বন আমাদের হাইড্রোক্সিল। আচ্ছা এটা তো বলা যায় না 4 নাম্বার কার্বন, কোন কার্বনটা আগে আসবে ওটা কেমনে বুঝবো? কোন কার্বন আগে আসবে ওটা বুঝবো অগ্রগণ্য থেকে। অগ্রগণ্যতে আমরা কি পড়লাম? সবার উপরে অ্যালডিহাইড, মানে এই তিনটার মধ্যে অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকোহল, তিনটার মধ্যে সবার উপরে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে অ্যালকোহল,
তাহলে সবার উপরে যেহেতু অ্যালডিহাইড, তাহলে এটা টোটাল যৌগটাই হচ্ছে অ্যালডিহাইড। আর অ্যালডিহাইড যদি থাকে, যেমন আমরা অ্যালডিহাইডের নামকরণ কেমনে করি, বিউটানেল, প্রোপানেল, নেল থাকবে, এল থাকবে লাস্টে। এই যে দেখো পেন্টানেল, এটা নামকরণে লাস্টে এল আছে, তার মানে বুঝে গেছে কি এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে টোটালটা অ্যালডিহাইড। তাহলে অপশন চারটার মধ্যে আমার একটা অপশনের মধ্যে অ্যালডিহাইড থাকবে, অথবা দুইটা অপশনের মধ্যে অ্যালডিহাইড থাকবে। তাহলে ওই দুইটা অপশনে আমরা বাকি যে দুইটা অপশন, ওই দুইটা অপশন ইলিমিনেট করে দিলাম। এখন যে ভাই এই অপশনটা, এই যে এল, এখান থেকে তারপরে দুইটা অপশন থেকে কিভাবে একটা অপশন পিক করব, ওইটা পিক করার জন্য আমরা এখান থেকে নাম্বারিং করা শুরু করব। যে অ্যালডিহাইডের এক নাম্বার, তারপরে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এই নাম্বারিং করে আমরা খুঁজে পাবো যে কোনটা রাইট অপশন। যেমন এখানে আমাদের 4 হাইড্রোক্সি আসবে 2 নাম্বার গ্রুপে, অক্সো গ্রুপ। এইটা কিন্তু অক্সো গ্রুপ, কিটোনের যে এই ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে বলবো অক্সো গ্রুপ, অক্সো তারপরে পেন্টানল। এইভাবে আমরা পরীক্ষার হলে এমসিকিউটা অপশন এলিমিনেট করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখি কয়টা পার্ট, আরো কয়টা পার্টের দিকে আমরা খেয়াল করি। এখানে দেখো নিচের কোথায় পাই বন্ধন নেই, এই পাই বন্ধন এবং সিগমা বন্ধনের কাহিনীতে এখন আসি, তারপরে এই এমসিকিউতে আসি। আমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে যে পাই বন্ধন আর সিগমা বন্ধনের হিসাবটা কি। সিগমা বন্ডের মধ্যে সরাসরি সামনাসামনি ভাবে অতিক্রম করে, আর পাই বন্ধনের ক্ষেত্রে প্যারালালি বা সমান্তরালে অতিক্রম করে। সিগমা বন্ডের ক্ষেত্রে একদম সামনাসামনি যেতে অতিক্রম করে, যার কারণে আমাদের নর্মাল যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখানে ভাই একটা সিগমা বন্ড থাকে। এই যে এই বন্ডটা তৈরি হয়েছে, এই বন্ডটা তোমার সিগমা বন্ড। এরকম ভাবে সেম ভাবে তুমি যদি কার্বন কার্বন মানে অ্যালকিন আঁকো, একটা একটা যদি অ্যালকিন আঁকো, হ্যাঁ কুরাইশে বলছে গ্লিসারিন, ভেরি গুড। জিয়াউর রহমান, জিয়াউল হক সামি বলছে আসসালামু আলাইকুম, আমি ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম, এখন সেকেন্ড টাইম মেডিকেলে প্রিপারেশন নিতে যাচ্ছি, আমার কি অফলাইনে কোচিং করা উচিত? আমি শুধু অনলাইনে ভর্তি আছি। তুমি অনলাইনে আপাতত ভর্তি থাকো, লাস্টের দিকে যখন অফলাইনে কোচিংয়ে পরীক্ষা হবে, মডেল টেস্টগুলো হবে, তুমি মডেল টেস্টগুলো দিতে পারো। কেন, কারণ হচ্ছে তুমি যেহেতু ভাইয়া ফার্স্ট টাইমে অফলাইনে কোচিং করছোই, খুব একটা যে লাভ হয়েছে ওরকম না, অফলাইনে যে খুব কোচিং করতে হবে এরকম না, অনলাইনে থেকেও তুমি ভালো করতে পারো। ওকে, অনলাইনে থেকেও তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো। পড়াশোনা তো ভাই নিজের মধ্যে, এখন অনলাইন অফলাইন ব্যাপার না, ব্যাপার হচ্ছে তোমার নিজের নিজের পড়াটা। আচ্ছা, দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এখানে, তারপর আমি যদি অ্যালকিনের ছবি আঁকি, অ্যালকিনের ছবির মধ্যে এটা সাপোজ আসেই, আরেকটা এক্সট্রা অ্যাড করাই দিছি, তাহলে একটা যেহেতু আসেই, ওই একটা আমার সিগমা, বাকি যেগুলো থাকবে সব পাই, তাহলে আরেকটা থাকবে এটা পাই বন্ড। এখন আসো কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে, কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে দেখো এই মাঝেরটা মাঝের জায়গায় আসি, তার মানে আমরা এটা বলতে পারি মাঝেরটা মাঝের জায়গায় আছে সিগমা, এবং উপরে নিচে দুটা পাই, এখানে পাই বন্ড, এখানে পাই বন্ড। তার মানে প্রথম কথা ক্লিয়ার, অ্যালকেনের ক্ষেত্রে একটা সিগমা, অ্যালকিনের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই, অ্যালকাইনের ক্ষেত্রে একটা সিগমা দুইটা পাই। এই বেসিক কথাটুকু আমাদের মাথায় রাখতে হবে প্রথমত। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে যে সিগমা বন্ড এবং পাই বন্ড, হ্যাঁ এইটাই এতটুকুই। তো দ্বিতীয় কথা মাথায় রাখতে হবে একটা যৌগের মধ্যে কয়টা সিগমা বন্ড আছে, এটা আমরা কেমনে চিনবো। সাপোজ একটা যৌগ তোমাকে যদি দেই CH3 CH2 CH2 CN, এটা হচ্ছে 1 2 3, 1 2 3টা কার্বন এবং একটা সায়ানাইড, সায়ানো গ্রুপ। তোমাকে যদি বলি এই যৌগের মধ্যে কয়টা সিগমা বন্ড আছে, সিগমা বন্ধন কয়টি, একটু কেউ অ্যান্সার করতে পারবে দেখো তো। পাই বন্ধন কয়টি, বন্ধন কয়টি, দেখো তো অ্যান্সার করা যায় কিনা, সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা। সেম ব্যাপারে একটা প্রশ্ন দিই, আরেকটা প্রশ্ন আসবে CH3, এখানে এই যৌগের মধ্যেও সিগমা বন্ধন কয়টা এবং পাই বন্ধন কয়টা, দেখো। আগে তোমরা একটু প্র্যাকটিস, একটু চেষ্টা করো, সিগমা কয়টা পাই কয়টা, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কি। এটা 1 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার কোশ্চেন, দেখো তো পারা যায় কিনা।
আচ্ছা, তারপরে আসি তাহলে। এখন কারা কারা প্রশ্ন করছো, অ্যান্সার করছো দেখি। কারা কারা অ্যান্সার করছো? হ্যাঁ, পুরাইশি অ্যান্সার করছো যে প্রথমটার মধ্যে সিগমা 11টা পাই 2টা। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। এটা হচ্ছে একটা নাইট্রাইল মূলক। নাইট্রাইল মূলকের মধ্যে এখানে টোটাল কার্বন কিন্তু 4টা আছে। 4টা থাকলে এটা বিউটানিও কিছু একটা, বিউটানিও নাইট্রাইল এরকম কিছু একটা নাম আসবে। বিউটান প্লাস নাইট্রাইল এরকম একটা নাম আসবে। আচ্ছা, ওইটা কথা না, কথা হচ্ছে এখানে বন্ধন কয়টা আছে। বন্ধন যদি আমি সিরিয়ালি তোমার হিসাব নিকাশে আসি, হিসাব নিকাশে আসলে কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে এখানে এরকম এরকম এরকম, তারপর হচ্ছে সায়ানাইডের ট্রিপল বন্ড এরকম। এখন যদি একটা একটা বন্ধনে আসি, একটা একটা বন্ধনে সব জায়গায় থাকে সিগমা বন্ড নাকি? একটা সিগমা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা, 11টা সিগমা বন্ড। ক্লাসে আছি? 11টা সিগমা বন্ড এখানে, 11টা সিগমা এতটুকু মাথায় রাখবো। তারপরে ভাই পাই বন্ড কয়টা আছে? পাই বন্ড এখানে দেখো, সায়ানাইডের মধ্যে আমি তো একটু আগে বলে আসি, ট্রিপল বন্ডের মধ্যে উপরে আর নিচে দুইটা পাই বন্ড থাকে, তাই না? উপরে নিচে দুইটা যদি পাই বন্ড থাকে তাহলে এটা হবে আমাদের পাই বন্ধন থাকবে 2টা। কিন্তু এইভাবে পরীক্ষার হলে করতে যে আমাদের একটু টাইম লাগবে, এবং টাইম লাগার সাথে সাথে তোমার কিন্তু এখানে অনেকগুলা জিনিস লেখাও লাগবে এবং ভুলও হইতে পারে। যার কারণে একটা টেকনিক বলে দিই। টেকনিকটা হচ্ছে যে এই যে তোমার শিকল, মানে একদম সিঙ্গেল কোনো ধরনের বদ্ধ শিকল থাকবে না। এটা তো বদ্ধ শিকল চাইলিনের মধ্যে, বাট এটাতে কোনো ধরনের যদি বদ্ধ শিকল না থাকে, নর্মাল শিকল থাকে, তাহলে টোটাল পরমাণু কয়টা আছে তুমি এটা গুনবা। টোটাল পরমাণু সিগমা বন্ড সমান টোটাল পরমাণু -1। এতটুক যেন আমাদের মাথায় থাকে, টোটাল পরমাণু -1। এখানে হিসাব করলে দেখবা টোটাল পরমাণু কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা, 12টা পরমাণু আছে এখানে। 12টা পরমাণু -1, 12 -1 তাহলে 11টা, 11টা সিগমা বন্ধন। তারপরে দিকে খেয়াল করো, এখানে ছায়ানমূলকের মধ্যে আমরা দেখেই চিনতে পারতেছি এখানে ট্রিপল বন্ড আছে। আমরা জানি ট্রিপল বন্ডের মধ্যে দুইটা পাই বন্ড থাকে, একটা সিগমা দুইটা পাই। সো ফর দ্যাট রিজন ইজি, তাহলে এখানে পাই বন্ড থাকবে দুইটা, দুইটা পাই বন্ড। কিন্তু এখানে দিকে খেয়াল করো, এখানে যদি তুমি স্ট্রাকচার আঁকো, স্ট্রাকচার আঁকে যদি বের করতে চাও, আরেক কাহিনী শুরু হয়ে যাবে। সো ওই কাহিনীতে আমরা যাবোই না। এখানেও একটা টেকনিক আছে, তোমার যদি বদ্ধ শিকল থাকে তাহলে তুমি একটা এভাবে সিগমা বন্ড বের করতে পারো, যে সিগমা বন্ড ইজ ইকুয়াল টু টোটাল পরমাণু প্লাস চক্রের সংখ্যা -1। এটা হচ্ছে সিগমা বন্ড বের করার হিসাব। এবং পাই বন্ড বের করার হিসাব কি? আমার বেনজিন রিং এর মধ্যে যে কয়টা পাই বন্ড আছে ওই কয়টা পাই বন্ড আছে, শেষ। তাহলে এটা একটু নিজেরা প্র্যাকটিস করবা, নিজেরা প্র্যাকটিস করে কমেন্টে জানাই দিবা যে ভাই এটাতে কি টেকনিকটা সহকারে নিজেরা প্র্যাকটিস করে জানাই দিবা। এটা কিন্তু আসার মতো প্রশ্ন, জাইলিনে কয়টা সিগমা বন্ড কয়টা পাই বন্ড আছে, এটা যেন পারি আমরা। এটা তোমরা নিজে নিজ দায়িত্বে করে ফেলবা। তারপরে এদিকে সামনে আসি। সামনে এখানে সরাসরি চলে আসো আমাদের সমানুতাতে, সমানুতার প্রকারভেদে। সমানতার প্রকারভেদের মধ্যে সমানতা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। সমানতা দুই ভাগে ভাগ করা যায়, আমরা জানি সবাই, গাঠনিক সমানতা এবং স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। এখন গাঠনিক সমানতার মধ্যে আমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট কার্যকরীমূলক সমানতা, এটা মেটামারিজম টোটোমারিজম, তিনটা টপিক। কার্যকরীমূলক সমানতাতে সরাসরি চলে আসবা। উপরে নিচে চেইন সমানতা এগুলো আসে না পরীক্ষায়। কার্যকরীমূলক সমানতা আমি অলরেডি বলে ফেলছি। অ্যালকোহল এবং ইথার পরস্পরের কার্যকরীমূলক সমাণু, অ্যালডিহাইড এবং কিটন পরস্পরের কার্যকরীমূলক সমাণু। অ্যালকোহল এবং ইথার, অ্যালডিহাইড এবং কিটন, শেষ কথা, শেষ এখানে। তারপরেও যদি তুমি পড়তে চাও, এটা পড়তে পারো ইথানলের স্ফুটনাঙ্ক 78°C এবং ডাইমিথাইল ইথার এটা স্ফুটনাঙ্ক 25°C, এতটুকু পড়তে পারো। তারপরে তুমি এসিটোনের স্ফুটনাঙ্ক 56°C, এটা পড়তে পারো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে দিকে আসি মেটামারিজমে। মেটামারিজমটাও খুব ইম্পর্টেন্ট। মেটামারিজম জানার আগে আমাদের জানতে হবে যে মেটামারিজম কাদের মধ্যে দেখা যায়, তারপরে আমরা বুঝতে পারবো যে মেটামারিজমের হিসাবটা কি। মেটামারিজম দেখা যায় ইথার, কিটোন আর সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে। আবারও বলি, মেটামারিজম দেখা যায় ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে। এখন আর একটু ডিপে যাই আমরা। ডিপে বলতে একটু ব্যাকগ্রাউন্ডে চলে আসি। ব্যাকগ্রাউন্ডে চলে আসি। ইথার কিভাবে লেখে? ইথার কিভাবে লেখে, কিটোন কিভাবে লেখে, আর সেকেন্ডারি অ্যামিন কিভাবে লেখে? এটা হচ্ছে আমাদের মেইন টপিক। এখান থেকে কিভাবে লেখে এটা যদি তুমি বুঝো তাহলে মেটামারিজম জিনিসটা আরো ভালো মতো বুঝবা।
আচ্ছা, এখন ইথারের সংকেতটা হচ্ছে আমরা একটু আগে লিখেই তো আসলাম, আর সি ডাবল বন্ড ও তারপরে আর। কিটোন কিভাবে লেখে? কিটোনের সংকেত হচ্ছে আর সি ডাবল বন্ড ও, সরি এইখানে মাঝখানে একটা ও, এখানে আর। সেকেন্ডারি অ্যামিন। এখন সেকেন্ডারি অ্যামিন জানার আগে আমাদের আগে একটু জানতে হবে ডিগ্রি জিনিসটা কি। ডিগ্রি জিনিসটা আগে জানি, তারপরে সেকেন্ডারি অ্যামিনে আসতেছি। মানে মানে একটা কথার মধ্যে আরেকটা কথা, আরেকটা কথার মধ্যে আরেকটা কথা, এটাই নিয়ম, এভাবেই পড়াই। ডিগ্রিতে আসে এখন। হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি হচ্ছে আমাদের একটা কার্বনের, মানে একটা কার্যকরী মূলকের পাশের কার্বন যেটা আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যতগুলো আর গ্রুপ থাকে ওইটাই আমরা ডিগ্রি হিসেবে গণ্য করব। যেমন আমি যদি অ্যালকোহলের ক্ষেত্রে আসি, প্রথমে অ্যালকোহল দিয়ে শুরু করি। অ্যালকোহলে ডিগ্রি বলতে কি বোঝায়? 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ এটা সামনে বারবার আসবে কথাগুলো। সো তুমি যদি বুঝে যাও যে ডিগ্রি বলতে এটা বোঝায়, তাহলে তুমি ইজিলি গ্র্যাপ করতে পারবা। ডিগ্রি 3 প্রকারের হয়। 1 ডিগ্রি প্রাইমারি, এটার আরেক নাম। 2 ডিগ্রি সেকেন্ডারি, 3 ডিগ্রি টারশিয়ারি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে লেখে? নর্মাল অ্যালকোহল কি? নর্মাল অ্যালকোহল আগে তো জানতে হবে নর্মালটা কোনটা, তারপরে তো ডিগ্রিতে। নর্মাল অ্যালকোহল বলতে বোঝায় এরকম, যেমন মিথানল CH3OH, এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যালকোহল। এই নর্মাল অ্যালকোহলের এই OH, এটা হচ্ছে কার্যকরী মূলক, এটার পাশে যে কার্বন এটা হচ্ছে আলফা কার্বন। এত পর্যন্ত আমাদের ওকে। এখন এই আলফা কার্বনের হাইড্রোজেন একটা বাদ দিব 1 ডিগ্রিতে, এবং একটা আর গ্রুপ লাগাই দিব। তাহলে দেখো তো এরকম হয় না? সি একটা আর গ্রুপ আর 2টা হাইড্রোজেন বাকি থাকবে, H2 তারপরে OH। 2 ডিগ্রিতে আমরা 2টা হাইড্রোজেন বাদ দিয়ে দিব ওইখান থেকে। 2টা হাইড্রোজেন বাদ দিলে 2টা আর গ্রুপ লাগাই দিব, এবং একটা হাইড্রোজেন থাকবে এবং একটা OH থাকবে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 3টা আর লাগাই দিব, 3টা হাইড্রোজেন উঠাই দিব, সি 3টা আর দিব, ট্রিপল আর এবং OH। সো একদম সিম্পল। 1 ডিগ্রিতে একটা আর থাকে, 2 ডিগ্রিতে 2টা আর থাকে, 3 ডিগ্রিতে 3টা আর থাকে। এইভাবে তুমি অ্যালকোহলের বের করতে পারবা। তারপরে তুমি অ্যাসিডও বের করতে পারবা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে তুমি এভাবে মোটামুটি সবকিছু বের করতে পারবা। অ্যামিনও বের করতে পারবা, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। কিন্তু সমস্যাটা হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে একটা ভেজাল আছে। অ্যামিনের ভেজালটা হচ্ছে নর্মাল অ্যামিন কোনটা? নর্মাল অ্যামিন, নর্মাল অ্যামিন ভাই আসলে অ্যামোনিয়া। নর্মাল অ্যামিন কিন্তু আমাদের এটা না, RnH2, এটা না। নর্মাল অ্যামিন হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া দিয়ে আমাদের আগাইতে হবে। অ্যামিনের হিসাব একটু আলাদা। অ্যামিনের মধ্যে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে এই নাইট্রোজেনের সাথে হিসাব হয়। এটার পাশের যে কার্বন থাকবে ওই কার্বনের হিসাব হবে না, এখানে নাইট্রোজেনের সাথে হিসাব। একটা হাইড্রোজেন উঠাই দিব এবং একটা আর গ্রুপ লাগিয়ে দিব, RnH2। এটা হয়ে যায় প্রাইমারি অ্যামিন। আবারও বলি, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। এখানে কিন্তু ওইখানে কার্বনের সাথে হিসাব ছিল, আর এখানে কার্যকরী মূলকের সাথেই হিসাব। কার্যকরী মূলকের সাথেই হিসাব, এটা প্রাইমারি অ্যামিন। ওকে, সেকেন্ডারি অ্যামিনের সংকেত কি? সেকেন্ডারি অ্যামিন দেখো তো এইভাবে লিখবো না, আরেকটা হাইড্রোজেন উঠাই দিব এখান থেকে, আরেকটা আর লাগাই দিব, তাহলে N, 2টা আর এবং একটা হাইড্রোজেন। টারশিয়ারি অ্যামিন কিভাবে লিখবো? নাইট্রোজেন, একটা আর, 2টা আর, 3টা আর, 3 ডিগ্রি অ্যামিন। প্রাইম 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। 3টে অ্যামিনের হিসাব আমাদের এসে পড়লো। এখন আমরা ছিলাম কোথায়? ডিগ্রি জিনিসটা শেখা হয়ে গেল মাঝখানে। ছিলাম দেখো মেটামারিজমে। মেটামারিজমের ক্ষেত্রে বলতেছিলাম যে আমরা সেকেন্ডারি অ্যামিনের সংকেত কি, এইটা বলতে যায় ডিগ্রির জিনিসটা আমরা শিখলাম। এখন সেকেন্ডারি অ্যামিনের সংকেত কি? সেকেন্ডারি অ্যামিনের সংকেত হলে নাইট্রোজেন দিব, একটা আর গ্রুপ, আরেকটা আর গ্রুপ, আরেকটা হাইড্রোজেন গ্রুপ। এখন দেখো 3টা যদি আমি পাশাপাশি রাখি, মেটামারিজম কাদের মধ্যে দেখায়? ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিনে। এখন যদি আমি পাশাপাশি 3টা রাখি, দেখো তো 3টা স্ট্রাকচারের একটা মানে মিল মিল পাচ্ছ না? এই পাশে আর, ওই পাশে আর, এই পাশে আর, ওই পাশে আর, এই পাশে আর, ওই পাশে আর, মিল পাচ্ছ? মিল পাচ্ছ না? তো এই মিলটা বোঝানোর জন্য এতগুলা কথা। আমি যদি এই কার্যকরী মূলকের মেইন কার্যকরী মূলকের ফরম্যাটের ডান পাশের এবং বাম পাশের এই আর গ্রুপের কার্বন সংখ্যা চেঞ্জ করি, তাহলে আমার মেটামার তৈরি হবে। তাহলে আমরা চলো সরাসরি এক্সাম্পলে চলে আসি। এখন ক্লিয়ারলি বুঝতে পারবা। সাপোজ এটা মিথক্সিপ্রোপেন, এটা একটা কি? এটা একটা ইথার। ইথারের এক পাশে একটা আর গ্রুপ, মানে একটা আর গ্রুপ বলতে কি, একটা CH3, আর এইদিকে দেখো CH2 CH2 CH3, 3টা জিনিস। আমি যদি
সেম মানে এখানে দুই পাশে কম্বিনেশন করি, মানে দুই পাশে একদম সিমিলার রাখতে চাই, একটা CH2 ওই পাশে দিয়ে দিই, ওই পাশে যদি দিয়ে দিই কোনো সমস্যা আছে? আমাদের তো সমানত মানে কি, গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত সেম। সো ফ্রম দ্যাট পয়েন্ট এখানে আমি জাস্ট CH2 এই পাশে আনলাম একটা, আর ওইদিকে যে দুইটা বাকি রিমেনিং থাকবে দুইটা বাকি রিমেনিং দিয়ে দিলাম। তাহলে আমি কার্যকরী মূলকের পাশের আর এর চেঞ্জ করতেছি। আর এর চেঞ্জ বলতে কি, আর মানে তো আমাদের CH3, এই যে আর মানে হচ্ছে CH3 এটাও থাকতে পারে, অথবা CH3 CH2 এটাও থাকতে পারে, অথবা CH3 CH2 CH2 এটাও থাকতে পারে। আমি জাস্ট এই ফরম্যাটটা উল্টাপাল্টা করে দিব, এটাই মেটামারিজমের হিসাব নিকাশ। এখানে দেখো খেয়াল করো, এখানে CH3 গ্রুপ, ওই দিক দিয়ে আবার তিনটা জিনিস আছে এই কিটোনের মধ্যে। তাহলে এই তিনটা থেকে আমি একটা বাম পাশে আনবো। তাহলে তুমি যদি পরীক্ষার হলে দেখলেই চিনতে পারবা কিন্তু যে এই গ্রুপটা কিটোন, এবং এইখানে আর গ্রুপের, মানে আর গ্রুপের কি ডান পাশের এবং বাম পাশের, এখানে দেখো সংজ্ঞার মধ্যে লেখা আছে যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে, উভয় পাশে অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে, এটাই তো দেখাচ্ছি। কার্যকরী মূলকের উভয় পাশে অ্যালকাইল মূলকের ভিন্নতা, তুমি এটা দেখলে পরীক্ষার হলে অপশনে চিনতে পারবে যে এটা মেটামারিজম। আশা করি এতটুকু পর্যন্ত তোমার ক্লিয়ার। আর কোনো এখানে এখানে কোনো ভেজাল নাই। ওকে, হুম। তার পরবর্তী কোশ্চেনে আসি। টোটোমারিজম জিনিসটা কি? টোটোমারিজম হচ্ছে, টোটোমারিজমের পরীক্ষায় বারবার আসে এবং টোটোমারিজমের এক্সাম্পলটা আগে মুখস্থ করতে হবে। প্রোপানন বা কিটোন থেকে ইনল বানানোর যে প্রক্রিয়া, ওইটা হচ্ছে আমাদের টোটোমারিজম। টোটোমারিজম হচ্ছে প্রোপানন মানে কিটোন থেকে ইনল, এটা বানানোর প্রক্রিয়া টোটোমারিজম। এখানে একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হয়, এই গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে এবং এখানে মানে উভমুখী সাইনটা দিতে হবে। কিটো ইনল সমানুতা এটার আরেক নাম, গতিশীল কিটো ইনল সমানুতা। এটা আশা করি যখন ইন্টারমিডিয়েটে পড়ছো তখন তোমরা সবাই জানছো যে কিটোন সমানতা কি হয়। কিটোন গ্রুপের মধ্যে এই যে এখানকার যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা নিচে চলে আসে, এই হাইড্রোজেনটা এই পাশে মাথায় চলে আসে। তাহলে কিটোন ইনল, আচ্ছা ইনল মানে কি, হোয়াট ইজ ইনল? ইনল অ্যালকিন প্লাস অ্যালকোহল, এই যে অ্যালকিন আর অ্যালকোহল দুইটা যদি একসাথে করো তাহলে বের হবে ইনল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা দেখো তো পারা যায় কিনা, নিচের কোনটিতে মেটামার সমাণু সম্ভব? এই কোশ্চেনের অ্যান্সার করতে যে আমাদের আরো 10টা কথা বলতে হবে। তারপরেও দেখো তো এই প্রশ্ন পারা যায় কিনা, তোমরা যদি পারো তারপর আমরা এটার ব্যাখ্যাতে চলে আসি। এটার ব্যাখ্যাতে চলে আসি। দেখো মেটামার কোনটাতে সম্ভব? আমরা তো মেটামার জানি যে ইথার কিটোন আর সেকেন্ডারি অ্যামিন, ইথার কিটোন আর সেকেন্ডারি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এটাতে দেখা যায় আমাদের মেটামারিজম। বাট এখানে কোথায় বুঝাতে যাচ্ছে না যে ভাইয়া এখানে ইথার কোনটা কিটোন কোনটা সেকেন্ডারি অ্যামিন কোনটা, বুঝাতে যাচ্ছে না। তো আমরা কি করবো, এখানে কি করা যায়? করা যায় যে এটার একটা আণবিক সংকেত শিখতে হবে। ইথার কিটোন সেকেন্ডারি অ্যামিন এগুলার আণবিক সংকেত শিখবো। আণবিক সংকেতগুলো দুইটা পেয়ার পেয়ার করে শিখতে হয়, মানে একসাথে করে শিখতে হয়। যেহেতু অ্যালকোহল এবং অ্যালকোহল এবং কিটোন, সরি অ্যালকোহল এবং ইথার, এই দুইটা পরস্পরের কার্যকরীমূলক সমানতা, এই দুইটা সংকেত একই। এটা হচ্ছে CnH2n প্লাস 2O। তারপরে আসি অ্যালডিহাইড এবং কিটোন, এই দুইটার আণবিক সংকেত সেম, CnH2n তারপরে O। তারপরে তোমার কার্বক্সিলিক অ্যাসিড RCOOR, এটার আণবিক সংকেত হচ্ছে CnH2nO2। দেখো কিভাবে, তুমি যদি একটা ভেরিফিকেশন করো, একটা একটা করে ভেরিফিকেশন করি। সাপোজ এটাতে CH3 সি, এখানে আর না তো এখানে হাইড্রোজেন হবে, CH3 COOH। এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন কয়টা? কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, অক্সিজেন কয়টা? 2টা। দেখো তো ভেরিফাই হয়েছে না? CnH2nO2 ভেরিফাই হয়েছে। সেম ভাবে এগুলো তোমার ভেরিফাই হবে। তার মানে আমরা এটা বলতে পারি যে কিটোনের যে সংকেত, ওই কিটোনের সংকেত অনুসারে যেটা আসবে, সাপোজ C2H4O, এরকম এটা কিটোন। তাহলে ইথার কিটোন হইতে পারে, ইথারও আসতে পারে, বাট এটা একটু ভেজাল আছে। দেখো এই প্রশ্নটা ভাইয়া, এই প্রশ্নটা একটু ভেজাল আছে। এটা আবার দেখো ইথারের সংকেত, এটা হইতেছে কিটোনের সংকেত। এখন তুমি কোনটা তাকাবা পরীক্ষার হলে? এইটা কোনটা তাকাবা পরীক্ষার হলে? এটাতে একটু ঝামেলা হয়ে গেল।
এইটাতেই আমাদের ম্যাক্সিমাম পোলাপান পরীক্ষার হলে যায় ধরা খেয়ে যাবে, এবং যদি জানো বিষয়টা তারপরে ধরা খেয়ে যাবা। কিন্তু কারা ধরা খাবা না এই বিষয়ে, কারা ধরা খাবা না মানে এই প্রশ্নটাতে, এই প্রশ্ন দুইটা অ্যান্সার হয়, হবে ওই যে ওই 2 নম্বর অপশন অথবা 3 নম্বর অপশন। বলো দেখো পারা যায় কিনা। এটার অ্যান্সার হচ্ছে C4H10O। এটা অ্যান্সার। কেন অ্যান্সার? কারণ এটা বইয়ের এমসিকিউতে অ্যান্সার দেওয়া এটাই। মানে মোদ্দা কথা ইথার অ্যান্সারটা হবে কিটোনে, এটা তো কিটোনের সংকেত, তারপরে এটা কিটোন হবে না। হবে না কেন হবে না? বইয়ের এমসিকিউতে অ্যান্সার দেওয়া এটাই, তার জন্য এটাই হবে না। যারা বইয়ের এমসিকিউটা খুব ভালো মতো পড়ছো তারাই পারবা। আসলে এটা আমাদের কোনো ধরনের যুক্তি দিয়ে অথবা কোনো ধরনের ডিবেট করে এগুলা বলা যায় না। এটা সোজা কথা, এন্ড অফ দ্য ডিসকাশন, বইয়ের এমসিকিউতে যেটা দেওয়া আছে ওইটাই শেষ কথা। আশা করা যায় যে ভাইয়া আজকের ক্লাসে যতটুকু পড়াইছি একটু হলেও তুমি বুঝতে পারছো বা একটু হলেও নতুন কিছু শিখতে পারছো। নতুন কিছু শিখতে পারলে পরবর্তী ক্লাসগুলো যদি তুমি চাও, আমি অবশ্যই লাইভে নেওয়ার চেষ্টা করবো। নিচে কমেন্টে জানাও যে ভাইয়া পরবর্তী ক্লাসগুলো লাগবে। আমি যে এই যে গাঠনিক সমানতা এবং পরবর্তী যে ত্রিমাত্রিক সমানতা, ওই ত্রিমাত্রিক সমানতার ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই আমি একটু দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারি। আমরা আরো যতগুলো লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো সামনে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমি ফোকাস করবো মেডিকেলের জন্য। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যতগুলো ক্লাস দেওয়া সম্ভব ততগুলো ক্লাস যেন আমরা দিতে পারি এবং ততগুলো ক্লাস যেন নিতে পারি। কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্স খোলা আছে, অথবা আমাদের পেজের মেসেজ দিতে পারো, অথবা পার্সোনাল টিচার লাগলে পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাদের সেকেন্ড টাইমের যে এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য পেজে মেসেজ দিতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। এক্সাম ব্যাচ টোটালি আমি নিজে রান করি। তুমি এক্সাম ব্যাচে ভর্তি হইলে তোমার 1 টাকাও নষ্ট হবে না। তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে দেখতে পারো। 7 দিন পরে তুমি মানে 7 দিনের মধ্যে তুমি রিফান্ড পাবা। তুমি যদি চাও যে ভাইয়া ভালো লাগতেছে না পরীক্ষা দিতে, 7 দিনের মধ্যে রিফান্ড দিয়ে দিব, এরকম কেউই করে নাই। কারণ এক্সাম ব্যাচ তোমার ভালো না লাগার কোনো কারণই নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্ত রাখি। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।